নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এই রাজ্যে অর্থ সত্য এবং অসত্য লাগাতার কে বলেন? এই প্রশ্নের উত্তর আপনারা সবাই জানেন। এই প্রশ্নের উত্তর সন্ধান করতে আপনাদের গুগল কিচ্ছু সার্চ করতে হবে না। একজনই আছেন যিনি প্যাথোলজিক্যাল লায়ার, সবসময় অর্ধসত্য বলেন বা মনের মাধুরী মিশিয়ে মিথ্যা কথা বলেন। আমি আগেও বলেছি, আবার বলছি, বঙ্গেশ্বরী নিজের সম্পর্কে তার খুব উচ্চ ধারণা। তিনি মনে করেন তিনি যদি ডাক্তার হতেন তাহলে বিধানচন্দ্র রায়ের সমান হতেন, কবিতা যদি লিখতেন তো সুভাষ মুখোপাধ্যায় তার গুণমুগ্ধ হতেন, এবং গান যদি গাইতেন স্বয়ং লতা মঙ্গেশকর পর্যন্ত হয়তো বলতেন, তুমি আমায় একটা গান শোনাও বঙ্গেশ্বরী। ঠিক সেই প্রমাণটাই পেলাম। বলছি, দেখুন, উত্তরবঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা পরিকল্পিত। কেন পরিকল্পিত? এর পিছনে কি কারণ আছে তাতে আসছি। হোল্ড ইউর ব্রেথ। তার আগে বলি, কালকে দিদিমণি ওই খগেন মুর্মুকে দেখতে গেছিলেন। মিনিট দেড়েক ছিলেন। তার ছেলে তার সঙ্গে কথা বলেননি। দিদিমণির সঙ্গে, খগেন মুর্মুর সঙ্গে কথা হয়েছে। তিনি আরোগ্য কামনা করেছেন। বেরিয়ে এসে কি বললেন? বললেন যে সুস্থ হচ্ছেন, কানে একটু অল্প চোট আছে, ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থাকলে সবাইকে যত্ন নিতে হয়। বাহ! চোখের নিচের হাড় ভেঙেছে, 8টা সেলাই হয়েছে, ডাক্তাররা তার শারীরিক স্থিতি সম্পর্কে উদ্বিগ্ন, পরিকল্পনা হচ্ছে তাকে দিল্লির এইমসে স্থানান্তরিত করার, তাকে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে কম করে 1.5 মাস, আর তিনি বলে দিলেন সামান্য চোট, কানে চোট লাগতে পারে, কিন্তু মেন যে আঘাতটা এসেছে সেটা হচ্ছে চোখের নিচের হাড় ভেঙেছে। সামান্য চোট। ডাক্তারি বিদ্যায় মহাপণ্ডিত বলে দিলেন সামান্য চোট। যেখানে ডাক্তাররা বলছেন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে খগেন বাবুকে অন্তত 1.5 মাস, পরিকল্পনা হচ্ছে তাকে শিলিগুড়ির হসপিটাল থেকে দিল্লির এইমসে স্থানান্তরিত করার, সেখানে তিনি বলে দিলেন সামান্য চোট, ডায়াবেটিস থাকলে একটু যত্ন নিতে হয়। পৃথিবী শুদ্ধ লোক এই কথাটা জানে। তার ডাক্তারি শাস্ত্রে কতটা পাণ্ডিত্য আছে, কতটা জ্ঞান আছে আমরা কেউ জানি না, কিন্তু তিনি এমন এমন কথা বলেন শুনে মনে হয় যে তিনি ডাক্তারি শাস্ত্রটা গুলে খেয়েছেন। শঙ্কর ঘোষের সঙ্গে তিনি দেখা করেননি, কারণ শঙ্কর ঘোষের উপর ওনার খুব রাগ। শঙ্কর বিধানসভায় চোখে চোখ রেখে কথা বলে, ও মিনমিন করে না। যারা চোখে চোখ রেখে কথা বলবে, যারা ন্যায্য কথা বলবে, প্রথমে তাদেরকে এই শাসক প্রলুব্ধ করে, এসো আমার ঘরে এসো। তার জন্য বেশ শাসালো অফার দেয়া হয়। নিরাপত্তা রক্ষী তো একদম কনফার্ম, এবং কোন কমিশনের চেয়ারম্যান, একটা নীলবাতির গাড়ি, এগুলো একদম কমন প্র্যাকটিস। যারা এই প্রলোভনে পা দেন না তাদেরকে একেবারে দেখতে পারেন না দিদিমণি। শঙ্কর ঘোষ খুব অ্যাগ্রেসিভ। শঙ্কর ঘোষ বিধানসভায় শুভেন্দুর সঙ্গে একেবারে তালে তাল দিয়ে শাসকের বিরোধিতা করেন, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করেন। সেই জন্য দিদিমণির চক্ষুশূল। সেই জন্য এক যাত্রায় পৃথক ফল হলো। খগেন বাবুকে দেখলেন, শঙ্কর ঘোষের কাছে গেলেন না। খগেন বাবুর কাছে যাওয়ার পিছনে কারণ আছে, তিনি আদিবাসী সম্প্রদায়ের নেতা, তিনি আঘাত পেয়েছেন, এর একটা অভিঘাত ভোটের বাক্সে পড়বে, এটা দিদিমণি বুঝতে পেরেছেন। তাই বুঝতে পেরেই ক্ষতে একটু প্রলেপ দেবার জন্য, নাটক করবার জন্য ওখানে গিয়েছিলেন। তারপরে সাংবাদিক বৈঠক করেছেন, সেই রণংদেহী মেজাজ ছিল না। তবে যে কথাটা বলেছেন সেটা শুনে আমার হাসি পায়। দেখুন, ব্যক্তিগতভাবে আমি কার্নিভালের বিরোধী নই, কিন্তু সরকারি টাকা খরচ করে দিদিমণির হাসি মুখের পাতাজোড়া বিজ্ঞাপন দিয়ে এই কার্নিভাল করার আমি বিরোধী। প্রচারটা হচ্ছে দিদিমণির। দুর্গাপুজোকে কি উপলক্ষ মনে হয় আপনার?
উপলক্ষ হচ্ছে দিদিমণির ছবিটা যাতে আবার জনমানসে প্রচারিত হয়। কার্নিভালকে কেন্দ্র করে দিদিমণির হাসি মুখের ছবির সরাসরি সম্প্রচার হয়, পাতাচোরা দিদিমণির বিজ্ঞাপন, আর ওই কার্নিভালকে উপলক্ষ করে দিদিমণির বন্দনা গানে ওই সমবেত ভক্তকুল একেবারে মেতে ওঠে। তার মধ্যে দিদিমণির টলি ব্রিগেড আছে, অনুপ্রাণিত গৃহপালিত কিছু বুদ্ধিজীবী আছে, কিছু বসংবদ আমলাকুল আছে, তারা ধন্য ধন্য করেন এবং দিদিমণি খুব শ্লাঘাবোধ করেন। এটাই তো কারণ। কার্নিভালের পরিকল্পনা অনেক দিনের, তার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, কার্নিভাল বাতিল করা যায় না। আমি এই যুক্তি মেনে নিলাম। আপনিও থাকতে পারতেন আধ ঘন্টা ম্যাক্সিমাম, ঢাক বাজানোর প্রয়োজন হতো না, ডান্ডিয়া নাচের প্রয়োজন হতো না, আপনি আধ ঘন্টা থেকে প্রস্থান করতে পারতেন। তাতে আপনার কার্নিভালে থাকাও হলো, অনুষ্ঠানটাও হলো, আবার মানুষের কাছে বার্তাও গেল যে উত্তরবঙ্গ যখন বানবাসী তখন দিদিমণি তাদের সমব্যথী। আপনি সেদিনকে যেতে চাননি, ভালো করেছেন। ভিভিআইপি গেলে তার নিরাপত্তা নিয়ে প্রশাসন ব্যস্ত থাকে, এই যুক্তির পিছনে আমার কিছু বলার নেই, একদম সঠিক কথা বলেছেন। কিন্তু যেভাবে আপনি ঢাক বাজালেন, ডান্ডিয়া করলেন, সারাক্ষণ মঞ্চ আলো করে রইলেন, এর থেকে বোঝা যায় যে এই প্রশাসনের চক্ষু লজ্জা বলে কিছু নেই। আপনি আধ ঘন্টা থেকে চলে যেতে পারতেন, আবার নাও আসতে পারতেন, এই দুটো করতে পারতেন। অতক্ষণ টানা বসে থেকে কার্নিভালকে আলোকিত করার মধ্যে দিয়ে আপনার প্রশাসনের এবং আপনার অসংবেদনশীলতাটাই কিন্তু প্রকাশ পেয়েছে। যতই আপনি মুখে মানবিক সংবেদনশীল বলে দাবি করুন না কেন, উত্তরবঙ্গের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এটা আপনার নিছকই কথার কথা। আসলে উত্তরবঙ্গ তো আপনাকে কখনো, কি বলবো আর কি, খালি হাতেই ফিরিয়েছে প্রায়। এবার লোকসভাতেও ফিরিয়েছে, বিধানসভাতেও ফেরাবে, বিধানসভাতে সিঙ্গেল ডিজিট হবে। সেই জন্য উত্তরবঙ্গের মানুষের মন আপনি পাচ্ছেন না। চেষ্টা করেছেন অনেকবার, মাঝে মাঝে পাহাড়ে গেছেন, এই প্রকল্প সেই প্রকল্প, এই বোর্ড সেই বোর্ড করেছেন, কিন্তু তাতে উত্তরবঙ্গের মানুষের মন জয় করতে পারেননি। তাই হয়তো কিছুটা ক্রোধ অভিমান আছে, তাই এতটা অসংবেদনশীল হতে পারলেন। এবার আসুন আমার শিরোনামে, কারণটা কি? খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর আক্রমণ। এই খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর আক্রমণ, মনোজ রাওয়ের উপর আক্রমণ, মালতীর আভার হেনস্থা, এগুলো সব পরিকল্পিত চিত্রনাট্য। উত্তরবঙ্গ বিজেপির শক্তঘাঁটি, সাংগঠনিক শক্তি যথেষ্ট, সেখানে বিজেপির জনপ্রতিনিধিদের উপর চড়াও হলে, আক্রমণ হলে, খুনে, এটা তো খুনের চেষ্টা। খগেন বাবু খুন হয়ে যেতে পারতেন, শঙ্কর বাবু খুন হয়ে যেতে পারতেন। অর্থাৎ এই বার্তা দেওয়া বিজেপির কর্মী সমর্থক, ভোটের দিন যারা বুথ আগলাবেন, গণনার দিন যারা কাউন্টিং এজেন্ট হবেন, তাদের কাছে একটা ভীতির পরিবেশ তৈরি করা। দেখো, তোমাদের সাংসদ বিধায়কও নিরাপদ নয়, তোমরা কোন ছাড়, তোমরা বেশি বাড়াবাড়ি করো না, ভোটের দিন বুথ আগলিও না, গণনার দিন গণনা কেন্দ্রে আমরা যা বলবো সেটা শোনো। এই মেসেজটা পরিকল্পিত ভাবে দেওয়ার জন্যই এই পরিকল্পনাটা করা হয়েছিল। অর্থাৎ বিরোধী শিবিরের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা, যে সাংসদ বিধায়করা যখন নিরাপদ নয়, তখন সাধারণ একজন বুথ স্তরের বিজেপির কর্মী কিভাবে নিরাপদ হতে পারে? তার নিরাপত্তা নেই তো। প্রশাসন তো একচক্ষু, ডিজি আছেন ওখানে, মুখ্য সচিব আছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, তা সত্ত্বেও এই হামলাকারীরা ধরা পড়লো না কেন? কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন? শুভেন্দু অধিকারী তো কারা কারা এই হামলার সঙ্গে যুক্ত সেটা প্রকাশ করে এক্স স্যান্ডেলে পোস্ট পর্যন্ত করে দিয়েছেন।
এখনো পর্যন্ত হামলাকারীদের ধরা হলো না কেন? প্রথম প্রশ্ন তো এটাই। এত বড় একটা ঘটনা ঘটলো, প্রাণ সংশয় হতে পারত শঙ্কর এবং খগেন বাবুর, তারপরেও মুখ্যমন্ত্রীর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এই গড়িমসি। আসলে তিনি ব্যবস্থা নিতে চাইছেন না, চাইবেনও না। কার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? তার দলে স্থানীয় নেতারা উস্কানি দিয়েছিল ওই বিশেষ সম্প্রদায়ের দুষ্কৃতীদের, যে বিজেপির লোকজন ত্রাণ নিয়ে আসলে তাড়া করো, মারো, যাতে তারা ভয় পায়। সাংসদ বিধায়ককে আক্রমণ করে বার্তাটা দেওয়া হলো বিজেপির সর্বস্তরের কর্মী সমর্থকদের, যে এরকম হতে থাকবে, তাই সাবধান। যদি শান্তিতে রাখতে চান তাহলে বিজেপি করবেন না, বুথে বসবেন না, গণনার দিন গণনা কেন্দ্রে থাকবেন না, আমরা যা করার তাই করব। এটাই তো মেসেজ, এই মেসেজটাই তো দিল। পরিকল্পিত চিত্রনাট্য, নইলে এটা হয় না। ওই জায়গাটায় বিজেপি শক্ত কাটে, কিন্তু যেখানে হয়েছে সেটা হচ্ছে ওই বিশেষ সম্প্রদায়ের আধিপত্য আছে। বিশেষ সম্প্রদায়ের হুলিগ্যান্সদের উস্কেছে শাসক দলের নেতারা, অবশ্যই স্থানীয় মাতব্বররা। তারা বুঝতে পারেনি পরিস্থিতিটা এরকম হয়ে যাবে। পুলিশ তো ওখানে ছিল, পুলিশ কেন থামাবার চেষ্টা করেনি? কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যদি আরো কঠোর হতেন তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারত। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা খুব সতর্ক আছেন। শীতলকুচির ঘটনা কিন্তু আমরা ভুলিনি, সেটা নিয়ে বিস্তর টানাপোড়েন হয়েছিল 2021-এ ওই উত্তরবঙ্গের শীতলকুচিতে। প্ররোচনাও দেওয়া হতে পারে যাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা পাল্টা রুখে দাঁড়ালে পরিস্থিতি অন্যরকম হতে পারত। শাসক একটা ন্যারেটিভ তৈরি করত, সেটা তারা করতে পারেনি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। তারা যদি খগেন বাবুকে বাঁচাতে পাল্টা রুখে দাঁড়াতেন তাহলে কিন্তু আরো বড় ঘটনা করতো, এবং শাসক সেটাকে নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করত, যেটা 2021 সালে শীতলকুচির ঘটনার পর তারা করেছিল। দুরাত্মার ছলের অভাব হয় না, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। যদি পরিকল্পিতভাবে না ঘটানো হতো তাহলে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে এত সময় শাসক নিত না। কারণ কোন নেতার উস্কানিতে এই ঘটনাটা ঘটিয়েছে ওই বিশেষ সম্প্রদায়ের দুষ্কৃতীরা, তাহলে সেটা পাবলিক ডোমেনে চলে আসতো, শাসকের মুখ পুড়তো, সেই জন্য তাদেরকে ধরা হয়নি। সম্ভবত এই বিষয়টাও এনআইএ এর হাতে চলে যাবে, এটাই বাস্তব। ধমকানো চমকানোর রাস্তাতে শাসক নেমেছে, কারণ তারা জানে তাদের পায়ের নিচের থেকে মাটি সরে গেছে। বিশেষ করে উত্তরবঙ্গে শাসক ডবল ডিজিটে পৌঁছতে পারবে বলে আমার মনে হয় না। কুচবিহার আর উত্তর দক্ষিণ দিনাজপুরে কয়েকটা আসন পাবে, কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, মালদা শাসক খাতা খুলতে পারবে না। মালদাতে কংগ্রেস কয়েকটা আসন পেতে পারে, বাকি সব বিজেপি পাবে। কুচবিহারে একটা দুটো পাবে তৃণমূল, বাকি সব বিজেপি পাবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং জেলায় খাতা খুলতে পারবে না। আগের বার শাসক পেয়েছিল 24, বিজেপি পেয়েছিল 30। এবার বিজেপির আসন সংখ্যা ওই 38 থেকে 40-এর মধ্যে থাকবে উত্তরবঙ্গে। বিরোধীদের শাসাতে গিয়ে এটা বুমেরাং হয়ে গেছে শাসকের কাছে। খগেন মুর্মু দুবারের সাংসদ, আগে বিধায়ক ছিলেন, বামপন্থী রাজনীতি করেন, তিনি আদিবাসী সম্প্রদায়ের নেতা। বিজেপির নেতারা এখন তার রক্তমাখা ছবি যদি আদিবাসী জনজাতি অধ্যুষিত কেন্দ্রগুলোতে নিয়ে গিয়ে বারবার এটা দেখাতে থাকে যে একজন আদিবাসী সম্প্রদায়ের নেতা বিশেষ সম্প্রদায়ের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন, তার প্রাণ সংশয় হতে পারত। দুষ্কৃতীদের ধরার ক্ষেত্রে শাসকের সীমাহীন উদাসীনতা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আদিবাসী সমাজ এটা ভালোভাবে নিত না, নেবেও না। বিজেপিকে রণকৌশল নেবে
নির্বাচনের সময় সেটা তারা বলতে পারবে, কিন্তু ড্যামেজ ইজ ডান, শাসকের ক্ষতি হয়েছে সেটা তারা বুঝতে পারবে নির্বাচনে। আসলে কিছু বলার নেই তো, চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে গেছে, শিল্প নেই, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, নতুন বিনিয়োগ নেই, শিক্ষার অবস্থা মায়ের বুকে। শুধু বাঙালি আক্রান্ত, ভাষা সন্ত্রাস বলে কি চিড়ে ভিজবে? কেউ বিশ্বাস করছে না। ওই বিশেষ সম্প্রদায়ের যারা বাংলাদেশ থেকে এসে এই জনসমুদ্রে মিশে ভারতীয় পরিচয়পত্র নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে, তাদেরকে চিহ্নিত করে বিতরণের কাজ শুরু হয়েছে। সেটাকে শাসক বলছে বাংলার উপর আক্রমণ, ভাষা সন্ত্রাস। লক্ষ লক্ষ বাঙালি, তাদের মধ্যে পরিযায়ী শ্রমিকও আছেন, অন্য পেশার সঙ্গে যুক্তও আছেন, যারা এদেশের মানুষ, পড়াশোনা করছেন, বাইরের রাজ্যে আছেন, সসম্মানে আছেন, বিভিন্ন রাজ্যের সংস্কৃতির সঙ্গে মিশে গেছেন। পশ্চিমবঙ্গ বাইরের রাজ্যের মানুষ আছেন, তারা মিশে গেছেন। কোথাও তাদের উপর আক্রমণ হচ্ছে না, হবেও না, এটা ভারতের সংস্কৃতি নয়। কিন্তু পরিযায়ী শ্রমিকের ছদ্মবেশে বাংলাদেশি নাগরিকরা যদি ভারতে ঢোকে, তাদেরকে চিহ্নিত করে বার করতে হবে, কারণ জনবিন্যাসের পরিবর্তন হলে সেটা জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। ভারতের পরিকাঠামোয় চাপ পড়বে এবং ভারতীয় যুবকদের চাকরির সুযোগ সংকুচিত হবে। তাই ডেমোগ্রাফিক কমিশনের কথা যে প্রধানমন্ত্রী বলেছেন এবং সুপ্রিম কোর্টও বলেছে, যাদেরকে বেআইনি অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করা হবে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখে পুশব্যাক করতে হবে। এই অনুপ্রবেশকারীরা তো ভোট ব্যাংক, পরিচয়পত্র জোগাড় করে দিয়ে এদের নাম ভোটার তালিকায় তোলা হয়েছে। এখন দেখা যাক এসআইআর হলে কতজনের নাম বাদ যায়। যে ম্যাপিং হয়েছে, মানে 2002 সালে যাদের নাম ভোটার তালিকায় ছিল এবং 2024 লোকসভা নির্বাচনেও যারা ভোট দিয়েছেন, পশ্চিমবঙ্গের 7,64,65 লক্ষ ভোটারের মধ্যে তাদের সংখ্যা মোট ভোটারের 65%, প্রায় 4,96 লক্ষ। তাহলে বাকি যেটা আছে সেটা প্রায় ধরুন 2,70 লাখের মতো। তারা কিন্তু ওই নিবিড় ভোটার সংশোধন, এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের আওতায় পড়বে। তাদেরকে তথ্য প্রমাণ দাখিল করতে হবে। কমিশন যে 12টা পরিচয়পত্র চেয়েছে তার মধ্যে একটা, কিন্তু যাদের নাম 2002 আছে এবং 2024 আছে, তারা মোট ভোটারের 65%। তাদের কোনো সমস্যা নেই, তাদের ছেলে মেয়েদেরও সমস্যা নেই, কিন্তু বাকিদের পরিচয়পত্র দাখিল করতে হবে। এবং দেখবেন 80 লক্ষ থেকে 1 কোটি মতো নাম প্রাথমিকভাবে বাদ যাবে এবং অধিকাংশই ওই বিশেষ সম্প্রদায়ের। কারণ সীমান্ত লাগোয়া জেলাগুলিতে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের জনবিন্যাসের যে পরিবর্তন হয়েছে, ভোটার সংখ্যা 2009 যা ছিল 2024 কোথাও 50, কোথাও 55% বেড়ে গেছে, অস্বাভাবিক। যেখানে জাতীয় গড় 7%। এসআইআর হলে এই ভোট ব্যাংকের উপর আঘাত আসবে এবং এই ভোট ব্যাংকের থেকেই কিন্তু এই আক্রমণগুলো হচ্ছে। ওই যে শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, মিনি, ফিরোজ, এই স্ট্রংম্যানরা ভোটের দিন ভোট লুট করে, বিরোধীদের এজেন্টদের মারধর করে, তাদের বাড়িতে সাদা থান পাঠিয়ে দেয়, গণনা কেন্দ্রে বিরোধী দলের এজেন্টদের বার করে দেয়। তাদের সঙ্গে শাসকের সম্পর্ক ভীষণ সম্পৃক্ত। তারা আতঙ্কিত বোধ করছেন যদি এই ডিসপেন্সেশনের অবসান হয়, যদি পালা বদল হয়, তখন তাদের কি হবে। তাই তারা মরিয়া হয়ে এই বিশেষ সম্প্রদায়ের স্ট্রংম্যানরা রাস্তায় নেমেছেন এবং শাসকের উস্কানিতে নেমেছেন। সেই জন্য খগেন মুর্মু এবং শঙ্করের উপর এই প্রাণঘাতী হামলা হয়েছে। বার্তাটা খুব পরিষ্কার বিরোধী দলের কর্মী, সমর্থক, ভোটারদের উদ্দেশ্যে, যে আপনারা সাবধানে থাকবেন,
বিরোধী দল আপনারা করতে পারবেন না, ভোটের দিন বুথে বসতে পারবেন না এজেন্ট হিসাবে, গণনার দিন গণনা কেন্দ্রে বসতে পারবেন না, চেতাবনী দিল। মনে আছে 2021-এর ফলাফল বেরোবার পর 50 জনের উপর বিজেপির কর্মী সমর্থক খুন হয়েছিল। কলকাতার বুকে অভিজিৎ সরকারকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। যে পরিস্থিতির দিকে এগোচ্ছে বাংলা, রক্তের হোলি খেলা আটকানো কি সম্ভব? নির্বাচন কমিশনের কাছে এটা সব থেকে বড় চ্যালেঞ্জ। পঞ্চায়েত নির্বাচনেও পশ্চিমবঙ্গে রক্তের হোলি খেলা হয়েছে, মায়ের কোল শূন্য হয়েছে। এবার অন্তত এমন ব্যবস্থা নেওয়া হোক যাতে কোনো মায়ের কোল শূন্য না হয়। নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে যদি পশ্চিমবঙ্গে তারা অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে চায়। তারা তো দেখছে কিভাবে জনপ্রতিনিধিদের উপর প্রাণঘাতী হামলা হলো। তাহলে পশ্চিমবঙ্গে নির্বাচন করার ক্ষেত্রে তাদেরকে অভূতপূর্ব ব্যবস্থা নিতে হবে। পশ্চিমবঙ্গ বিহার নয়, আসাম নয়, তামিলনাড়ু নয়, কেরল নয়। সেখানে জনাদেশ প্রতিফলিত হয়, কিন্তু এখানে সেটা হয় না। পশ্চিমবঙ্গের জনাদেশের প্রকৃত প্রতিফলন যদি ঘটাতে চায় নির্বাচন কমিশন, তাহলে কিন্তু তাদের অভূতপূর্ব ব্যবস্থা নিতে হবে। না হলে কিন্তু এই কাণ্ড কারখানা বন্ধ হবে না। সরকার, রাজ্য প্রশাসন এই দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। আদালতের নির্দেশে এনআইএর তদন্ত বা অন্য কিছু হলে আলাদা কথা। হয়েছেও তো, এনআইএর তদন্ত হয়েছে, ভূপতিনগর কাণ্ডে হয়েছে। কিন্তু নির্বাচন ঘোষণা হলেই বা এসআইআর হলেই তো নির্বাচন কমিশনের অনেক রকম আমরা ক্ষমতা প্রয়োগ করার স্কোপ থাকবে। তারা সেটা করুক। পশ্চিমবঙ্গের মানুষ এটা চাইছেন। রক্তের হোলি খেলা বন্ধ হোক, নির্বাচনে যেন প্রাণহানি না হয়। সারা ভারতবর্ষে নির্বাচন হয় উৎসবের মেজাজে, এখানে হয় আতঙ্কের পরিবেশে। এই আতঙ্কের পরিবেশ কাটাতে কমিশনকেই ব্যবস্থা নিতে হবে। পশ্চিমবঙ্গের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তিনি যে দলেরই সমর্থক হন না কেন, আশা করি এই রকম যদি কোনো কমিশন উদ্যোগ নেবে, কমিশন নেবে, নিশ্চিন্তে থাকুন, কমিশন নেবে। সেই উদ্যোগকে তারা যেন সমর্থন করে। আমরা কিন্তু কোনো মায়ের কোল আর খালি দেখতে চাই না। তিনি যে দলেরই সমর্থক হন না কেন, তিনি আমাদের সহনাগরিক। এই দুষ্কৃতীকে ধরতে হবে, দুষ্কৃতীদের। আর শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, মিনি ফিরোজের মতো ওই বিশেষ সম্প্রদায়ের স্ট্রং ম্যানদের নির্বাচনের সময় যেন এলাকায় না দেখা যায়, এটা কমিশনকে নিশ্চিত করতে হবে। এটা বাংলার মানুষের দাবি। তারা নির্ভয়ে শান্তিপূর্ণভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চান। কোনো ভয় ভীতির মুখে তাদের যেন পড়তে না হয়, এটা ভারতের নির্বাচন কমিশনের দায়িত্ব।